ফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস, অর্থাৎ নদী দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, সেগুলোকে আমরা জানব। তো আমরা দেখে নেব যে এই রিভার দ্বারা কী ধরনের ইরোশন হয়ে থাকে, কী কী কারণে ইরোশন হয়, কী কী কারণে ডিপোজিশন হয়ে থাকে, জিওমরফোলজিতে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই রিভার দ্বারা বা ফ্লুভিয়াল প্রসেসের দ্বারা যে ল্যান্ডফর্ম হয়ে থাকে মেনলি ইরোশনাল এবং ডিপোজিশনাল সেই ল্যান্ডফর্মগুলো আমরা জানবো এই ভিডিওটার মাধ্যমে বা এই ক্লাসটার মাধ্যমে। ওকে, তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে জিওমরফোলজি ইজ দ্য স্টাডি অফ ল্যান্ডফর্মস। দেখো আগেও বলেছি জিওমরফোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যান্ডফর্ম, অর্থাৎ বিভিন্ন যে ল্যান্ডফর্মস রয়েছে আমাদের আর্থ সারফেসে তার একটা সায়েন্টিফিক স্টাডি যেটা করে থাকে সেটা হচ্ছে জিওমরফোলজি। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এইটাতে মাউন্টেনিয়াস রিজন এবং যেখানে গ্লেশিয়ার ডিপোজিশন রয়েছে, এবং তার নিচে দেখো এই অংশটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাতে যে একটা কোস্টাল এরিয়া যেখানেতে ওশেনের দ্বারা বিভিন্ন ইরোশনাল এবং ডিপোজিশনাল প্রসেসের দ্বারা বিভিন্ন ল্যান্ডফর্ম তৈরি হয়ে থাকে, সেরকম একটা এরিয়ার কথা বলেছি এখানে দেওয়া আছে। এবং মাউন্টেনিয়াস এরিয়া যেখানেতে আমরা দেখেছি যে প্লেট টেকটনিক একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে, যে মাউন্টেন সৃষ্টি হতে বা ফোল্ড মাউন্টেন তৈরি হওয়ার ক্ষেত্রে, সেগুলো আমরা দেখেছি। তো এই সমস্ত বিষয় সম্পর্কে যে আলোচনা করছে সেটা হচ্ছে জিওমরফোলজিতে করা হয়ে থাকে। তো আমরা আগে জেনেছি জিওমরফোলজিতে কী কী পড়া হয়ে থাকে বা এর কন্টেন্ট কী রয়েছে সমস্ত কিছু আমরা জানি, বাট তাও এখানে বলে দিলাম। তার কারণ হচ্ছে যে এই যে ল্যান্ডফর্মস রয়েছে তার 3টে অর্ডারে ভাগ করা হয়ে থাকে। ফার্স্ট অর্ডার যে ল্যান্ডফর্মস সেই ল্যান্ডফর্মগুলো হচ্ছে ওশেন বেসিন এবং কন্টিনেন্ট, অর্থাৎ সমুদ্রের যে বেসিন এবং যার কন্টিনেন্ট সেগুলো, সেই যে ল্যান্ডফর্মগুলো ফার্স্ট অর্ডারের মধ্যে পড়ছে। সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মস কোনগুলো? মাউন্টেন, প্লেন এবং প্লেটু, কন্টিনেন্টাল স্লোপ এবং কন্টিনেন্টাল শেলফ, সাবমেরাইন রিজ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে কিন্তু সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্মের মধ্যে। ওকে, তো তার মানে আমরা বুঝতে পারছি ফার্স্ট এবং সেকেন্ড অর্ডার যে ল্যান্ডফর্মগুলো রয়েছে বা ল্যান্ডফর্মস রয়েছে সেগুলো কিন্তু টেকটনিক অ্যাক্টিভিটি বা টেকটনিক মুভমেন্টের উপর অনেকটা ডিপেন্ড করে রয়েছে। এরপর আমরা দেখে নেব থার্ড অর্ডার যে ল্যান্ডফর্মস, রিভার ভ্যালি, স্যান্ডিউন এবং ফ্লাড প্লেন। তো তোমরা জানো যে রিভারের যে ভ্যালি, স্যান্ডিউন অর্থাৎ একটা এওলিয়ান ফিচার যেটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়ে থাকে, বালিয়াড়ি বলে থাকি। ফ্লাড প্লেন অর্থাৎ প্লাবনভূমি যেটা নদীর দ্বারা সৃষ্টি হয়ে থাকে, সেগুলো সবই কিন্তু থার্ড অর্ডার ল্যান্ডফর্মের মধ্যে পড়ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি রিভার, তারপরে এওলিয়ান বা বায়ু, উইন্ড, এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য গ্লেশিয়ার দ্বারা যে সমস্ত ফিচার সেগুলো সব থার্ড অর্ডার ল্যান্ডফর্মসের মধ্যে ফেলছে। তো ফেমাস জিওমরফোলজিস্ট ওনারা এই 3টে অর্ডারেতে কিন্তু ভাগ করে গেছেন, যেটা আমাদেরকে অবশ্যই একটু জেনে নিতে হলো। এরপর দেখো আমি আগেও বলেছি একবার যে 2 ধরনের ফোর্স কাজ করে আর্থের, একটা হচ্ছে এক্সোজেনিক আর হচ্ছে এন্ডোজেনিক। ওকে, আর্থ সারফেসের নিচে যে সমস্ত ফোর্সগুলো কাজ করে থাকে তো সেগুলো সবই হচ্ছে এন্ডোজেনিক, আর যেগুলো আর্থ সারফেসের ওপরে কাজ করে থাকে সেগুলো সব হচ্ছে এক্সোজেনিক। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যেটা যে এই যে আমাদের আর্থের যে ল্যান্ডফর্মস বা আর্থ সারফেসের ওপর যে বিভিন্ন ল্যান্ডফর্মস রয়েছে সেই ল্যান্ডফর্মসের বাইরেতে এক্সটার্নাল যে প্রসেস সেইটা দিয়ে হচ্ছে কি ওয়ারিং ডাউন অ্যান্ড ট্রান্সফরমেশন হচ্ছে ল্যান্ড সারফেস। ওকে, ল্যান্ড সারফেসে তাহলে দেখো এই যে তোমার একটা কোনো এরিয়া, তো এরিয়ার কোনো একটা পোর্শন, ওকে, কোনো একটা পোর্শন ল্যান্ডফর্মের, এটা কি হতে পারে? এটা ওয়ারিং ডাউন হতে পারে এবং ট্রান্সফরমেশন হতে পারে এখান থেকে, তাই না? তো এই যে ওয়ারিং অ্যাওয়ের যে প্রসেসটা, এই প্রসেসটা আর্থের সারফেসের উপরে, এইটাই বলা হচ্ছে ইরোশন। এটাকে বলা হয় কি? ইরোশন। ওকে, এটা ইরোশন। এবং এই যে ইরোশনটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে, সেগুলো আমরা পরে পড়বো। এবং এই ইরোডেড যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালগুলো কোনো একটা জায়গাতে গিয়ে যখন সঞ্চিত হয় তখন তাকে আমরা বলে থাকি ডিপোজিশন। ওকে, তাহলে ইরোশন এবং ডিপোজিশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এরপর দেখো মাউন্টেন, হিল, প্লেটু, প্লেন, এগুলো যেগুলো আছে না, এটা হচ্ছে 4 মেজর টাইপস অফ ল্যান্ডফর্মস। ওকে, আমাদের আর্থ সারফেসের মাউন্টেন, হিলস, প্লেটো এবং প্লেন, এই 4টে হচ্ছে মেজর টাইপ অফ ল্যান্ডফর্মস। ওকে, আর এই যে ল্যান্ডফর্মগুলো আর্থ সারফেসে, এগুলো কি হচ্ছে? ইজ দ্য পার্ট অফ দ্য টেরেন। ওকে, ল্যান্ডফর্ম ইজ দ্য ফিচার অফ দ্য আর্থ সারফেস দ্যাট ইজ পার্ট অফ দ্য টেরেন। অর্থাৎ ল্যান্ডফর্ম হচ্ছে আর্থ সারফেসের উপর একটা ফিচার যেটা একটা টেরেনের একটা পার্ট। মাউন্টেন্স, হিল, প্লেটু, এগুলো বলেছেন, এগুলো হচ্ছে 4টে মেইন টাইপসের ল্যান্ডফর্ম আমাদের। ওকে, এরপর যেটা ডাইরেক্টলি চলে আসবে সেটা হচ্ছে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস। এই ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস বলতে যেটা রিভার দ্বারা হয়ে থাকে। এই যে ফ্লুভিয়াল সিস্টেম টোটালটা কন্ট্রোল বাই রিভার এবং স্টিম, অর্থাৎ বিভিন্ন রিভার এবং স্টিম দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। আর এই যে ফ্লুভিয়াল প্রসেস যেটা ফর্ম অফ ল্যান্ডস্কেপ, তারপরে ইরোডিং ল্যান্ডফর্ম, তারপর ট্রান্সপোর্টেশন হচ্ছে যেখানে সেডিমেন্টের,
ওকে, তারপর ডিপোজিশন হচ্ছে, এর ফলে কিন্তু একটা নিউ ল্যান্ডফর্ম তৈরি করে থাকে। ওকে, অর্থাৎ ফ্লুভিয়াল প্রসেসের 3টে মেন ভাগ, যেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। দেখো, একটা ফ্লুভিয়াল প্রসেস যদি আমি এরকম দেখি, ফ্লুভিয়াল প্রসেস, দেখো একটা রিভার আসছে, ধরো রিভার, এটা রিভার। তো এই রিভারে কি হচ্ছে, রিভারের 3টে প্রসেস থাকে, একটা হচ্ছে আপার পার্ট, মিডিল পার্ট, একটা লোয়ার পার্ট। ওকে, তো আপার পার্টে যেটা আছে না, এই যে এই অংশটা, এই অংশটাতে কী হয়ে থাকে, এই অংশটাতে মেনলি ইরোশনটা অ্যাক্টিভ থাকে। ওকে, ইরোশনটা অ্যাক্টিভ থাকে। মিডিল পোর্শনে কী হয়ে থাকে, দেখো ট্রান্সপোর্টেশন থাকে, ট্রান্সপোর্টেশন হয়, বিভিন্ন ইরোডেড মেটেরিয়ালে ট্রান্সপোর্টেশন হচ্ছে। আর লোয়ার পোর্শনে মেনলি কী হয়ে থাকে, ডিপোজিশন হয়ে থাকে, ডিপোজিশন হয়ে থাকে। ওকে, তো এই কথাটা এখানে বলা হয়েছে যে এই যে রিভারের 3টে পার্ট আছে, অর্থাৎ প্রথমে ইরোশন হচ্ছে, সেই ইরোডের মেটেরিয়ালগুলো ট্রান্সপোর্টেশন হচ্ছে, তারপর এখানে একদম লাস্টে ডিপোজিশন চলছে। ওকে, তাহলে দেখো এখানে কীরকম হয়ে থাকে বিষয়টা, খুব ইন্টারেস্টিং। স্টিম কী করছে, ব্রেক্স দ্য রকস অন ইটস বেড অ্যান্ড অন দ্য সাইডস ইজ কল্ড ইরোশন। আগেই বলেছি এখানে ইরোশন অ্যাক্টিভ থাকে আপার পার্টে। এই যে ফ্র্যাগমেন্ট রকগুলো রয়েছে সেগুলো কি করছে, রিভার দ্বারা আসছে, এবং সেটা কি করছে, আপার কোর্স অফ ডাউন স্ট্রিম ইজ কল্ড ট্রান্সপোর্টেশন। অর্থাৎ এই যে ইরোডের মেটেরিয়ালগুলো, এগুলো যখন এই মাঝখানের পোর্শন দিয়ে যখন আসছে বা বয়ে নিয়ে আসছে রিভার দ্বারা, তখন সেটাকে বলা হয়ে থাকে ট্রান্সপোর্টেশন। ওকে, আর একদম লোয়ার কোর্সে, একদম নিচের দিকে সেই মেটেরিয়ালটা যখন ডিপোজিশন হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ডিপোজিশন প্রসেস। তাহলে ইরোশন, ট্রান্সপোর্টেশন এবং ডিপোজিশন, রিভারের এই ল্যান্ডফর্ম তৈরির ক্ষেত্রে বা প্রসেসের ক্ষেত্রে এই 3টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এটা একটা আপার পার্ট বা হিমালয়ান মাউন্টেনিয়াস এরিয়ার একটা ছবি, যেখানে দেখো এই যে দুই দিকের অংশ দেখো হার্ড রক আছে, যেটাকে কিন্তু এই রিভারের যে ওয়াটার, সেই ওয়াটার কিন্তু কাট করে বা ইরোড করে এই সমস্ত মেটেরিয়ালগুলোকে কিন্তু এই বয়ে নিয়ে চলে আসছে, এবং পরবর্তীকালে কি করবে, ট্রান্সপোর্ট করবে, এবং একদম লাস্টের দিকে এসে এটাকে ডিপোজিশন করবে। ওকে, তো এই ধরনের এই যে 3টে প্রসেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাতে। ক্লিয়ার? এরপর দেখো ফ্লুভিয়াল যে প্রসেস রয়েছে, অর্থাৎ এই যে ফ্লুভিয়ালের আমরা 3টে জিনিস পড়লাম, একটা হচ্ছে ইরোশন, ডিপোজিশন, একটা হচ্ছে ইরোশন, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, আর একটা কি, ডিপোজিশন। এই যে 3টে প্রসেস, ইরোশন, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, ইরোশন হচ্ছে ক্ষয়, ট্রান্সপোর্টেশন হচ্ছে বহন, আর ডিপোজিশন হচ্ছে সঞ্চয়। তো এগুলো কতকগুলো ফোর্সের উপর কাজ করে। দেখো প্রথম হাইড্রোলিক অ্যাকশন, তারপর দেখো কোরেশন অর অ্যাব্রেশন, তারপর হচ্ছে অ্যাট্রিশন। তো এই 3টে বিষয় আমাদেরকে একটু জেনে নিতে হবে। হাইড্রোলিক অ্যাকশন কী হচ্ছে, ধরো এটা রিভার বেড, তো এখানে ডাইরেক্টলি ওয়াটার দ্বারা একটা ফোর্স কাজ করছে, ওয়াটার ফোর্স একটা ধাক্কা দিচ্ছে বা ফোর্স কাজ করছে, তখন সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক অ্যাকশন। ওকে, হাইড্রোলিক অ্যাকশন, এটা হচ্ছে একটা ফিজিক্যাল ফোর্স যেটা মুভিং ওয়াটার দ্বারা হয়ে থাকে, আমরা সেটা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন। ওকে, তারপর দেখো কোরেশন আর অ্যাব্রেশন, যে রক ফ্র্যাগমেন্টস আছে সেটা কি করছে, একটা আনাদার রককে ব্রেক করে দিচ্ছে। ধরো এরকম এখানে রক আছে, তো এই রকের মধ্যে তোমার কি হচ্ছে, একটা কাজ করছে, বল কাজ করছে, ও শক্তি কাজ করছে, দিয়ে এই যে রক ফ্র্যাগমেন্টগুলো কী হচ্ছে, অন্য একটা রককে আবার ব্রেক করে দিচ্ছে। যে প্রসেসে হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অ্যাব্রেশন। আর হচ্ছে অ্যাট্রিশন। অ্যাট্রিশন কী হচ্ছে, অ্যাট্রিশন হচ্ছে দেখো এই যে কোনো একটা জায়গাতে এরকম ধরো ছোট ছোট রকের ফ্র্যাগমেন্টস আছে, এবং সেটা কী করছে, আরও পলিশিং করে দিচ্ছে। ওকে, তো এই যে পলিশিং করে দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি রিভার বেডের মধ্যেই থাকছে, তখন সেই যে শক্তিটা কাজ করছে সেটাকে বলছি আমরা অ্যাট্রিশন। ওকে, তাহলে 3টে প্রসেস আমি বললাম, একটা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন, একটা হচ্ছে অ্যাব্রেশন, আর একটা হচ্ছে অ্যাট্রিশন। আর একটা ফোর্স রয়েছে যেটা এখানে কাজ করে, সেটা হচ্ছে সলিউশন। ওকে, সলিউশন কি করে, যেখানেতে তোমার কেমিক্যাল বা ডিজলভ যে রক্স, তার দ্বারা এই ধরনের কাজটা হয়ে থাকে বা এই বিষয়টা হয়ে থাকে। ওকে, তাহলে কি প্রথমে হাইড্রোলিক অ্যাকশন, তাহলে হাইড্রোলিক অ্যাকশন মেনলি হচ্ছে যেটা পাওয়ারটা একটা ফ্লোয়িং ওয়াটার দ্বারা হয়ে থাকে, অর্থাৎ যেটা যখন ফ্লোয়িং ওয়াটার রয়েছে সেই ওয়াটার মুভ করার সময় একটা ফোর্স যখন কাজ করছে, তখন সেটাকে বলছে আমাদের হাইড্রোলিক অ্যাকশন। ওকে, এটা মেনলি কোথায় কাজ করে, এটা রিভার ব্যাঙ্কে কাজ করে, রিভার যে ব্যাঙ্ক বা রিভার যে সাইড, সেই সাইডে কাজ করে থাকে। আর হচ্ছে তারপরে বললাম কি অ্যাব্রেশনটা কি হচ্ছে, অ্যাব্রেশনটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, একটা স্টোন বা রক্স যেটা কি করছে, জল দ্বারা বহন করে, ধরো ওয়াটার দ্বারা সেটা কি করছে, স্টোন ওয়াটার দ্বারা সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে। ওকে,
তখন সে কী করছে, অন্য একটা রককে অ্যানাদার একটা রককে যখন ব্রেক করছে বা ধাক্কা খাচ্ছে দিয়ে যখন ব্রেক হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অ্যাব্রেশন। আর অ্যাট্রিশন কি? অ্যাট্রিশন হচ্ছে যখন রকটা ট্রান্সপোর্ট হচ্ছে, ওকে, তখন কি, তখন একটা মানে আরও ব্রেক করছে এবং সেটা স্মলার এবং স্মুথার হয়ে যাচ্ছে এবং সেটা রাউন্ডার হয়ে যায়, এই সময়তে রাউন্ড হয়, ওকে, একটা রক মানে এই রকটা পুরো পলিশিং হতে থাকে, তখন সেটাকে আমরা বলছি অ্যাট্রিশন। আর সলিউশন কি? জলের মধ্যে যখন সলিউবল হয়ে যাচ্ছে কেমিক্যালস বা ডিজলভ রক্স হিসাবে যখন কাজ করছে, তখন সেটাকে আমরা বলে থাকি সলিউশন। ওকে, এবার ডাইরেক্ট আমরা চলে আসবো কি ইরোশনাল ল্যান্ডফর্ম। দেখো, গর্জ এবং ভি-শেপড ভ্যালি, ন্যারো ডিপ ভ্যালি উইথ ভার্টিক্যাল সাইড, অর্থাৎ এই যে একদম ল্যান্ডফর্মসের আমরা বলেছিলাম রিভারের তিনটে যে পার্ট, একদম ওপরের অংশে কী হয়েছে, ওপরের অংশে যেটা আমরা বলেছি একদম উপরের অংশে এটা এখানে কী হবে, এখানে ইরোশন বেশি হবে, প্রথমের দিকে ইরোশন অ্যাক্টিভ হবে। তো এই অংশেতে বা প্রথমের দিকে যখন পাহাড় থেকে নদী জাস্ট উৎপত্তি হচ্ছে, এই অংশতে কি হয়, ওয়াটারের দ্বারা যখন ইরোশন হয় তখন কি হয়, তখন ভার্টিক্যাল যে দুটো সাইড থেকে যায় এবং মাঝখান দিয়ে জলটা প্রবাহিত হতে থাকে এবং এই সময়তে কী হয়, হেডওয়ার্ড ইরোশন বা মস্তকমুখী ক্ষয় বেশি হয়, অর্থাৎ সামনের দিকে ক্ষয় বেশি করে জল ওয়াটার অ্যাকশন, হাইড্রোলিক অ্যাকশনের দ্বারা বা অন্যান্য যে সমস্ত ফোর্সগুলো রয়েছে তার দ্বারা এটা করতে থাকে। এর ফলে কি হয়, এর ফলে রিভারের যে ভ্যালিটা হয় সেই ভ্যালিটা অনেকটা এরকম ডিপ ভ্যালি হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি গর্জ। ওকে, দেখো ইন্দাস গর্জ হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে মানে ডিপেস্ট গর্জ। এই ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে দেখো ভ্যালিটা এরকম টাইপের ভ্যালি, তাই না? এদিকে ধরো রিভার যায় বা রিভার নেমে আসে নিচের দিকে, তাহলে এই যে অংশটা, এই যে ভ্যালিটা, এই ভ্যালিটাকে বলা হচ্ছে গর্জ বা আইসেপ ভ্যালিও অনেক সময় বলা হয়ে থাকে। কিন্তু পরবর্তীকালে নদী যখন আরেকটু নিচের দিকে নেমে আসে তখন কি হয়, তখন ল্যাটারাল ইরোশন বা দুই দিকের যে ইরোশন সেটা বেশি হতে থাকে, তারপর ভ্যালিটা আস্তে আস্তে ওয়াইডনিং হতে থাকে। তাহলে এই যে ওয়াইডিং হতে থাকছে, তাহলে এর ফলে কি হয়, এটা ভি-শেপড ভ্যালিতে পরিণত হয়। অর্থাৎ গর্জ এবং ভি-শেপড ভ্যালি একটা গুরুত্বপূর্ণ ইরোশনাল ল্যান্ডফর্ম ফিচার, যেটা কোথায় হয়ে থাকে, যেটা হচ্ছে আপার পার্টে হয়ে থাকে নদীর, যেখানে ইরোশন হয়ে থাকে। এবং এখানেতে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল ইরোশন বা বেশি হয়ে থাকে, অর্থাৎ এখানেতে হেডওয়ার্ড ইরোশনের দ্বারা নদী যখন আপার পার্ট থেকে নেমে আসে তখন তার ভ্যালিটা দেখতে অনেকটা আই আকৃতির হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা বলে থাকি আই শেপড ভ্যালি বা গর্জ। এবং এই পরবর্তীকালে যখন ল্যাটারাল ইরোশন বাড়তে থাকে তখন সেটা দেখতে অনেকটা ভি শেপ বা ভি আকৃতির হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি কি, সেটাকে আমরা বলি ভি শেপড ভ্যালি। ইন্দাস গর্জ হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ডিপেস্ট গর্জ বা আই আকৃতির উপত্যকার মধ্যে পড়ে। পটহোলস কি, দেখো এটা কি হয়, এটা মেনলি রিভার বেডেতে ছোটো ছোটো গর্তের মতো সৃষ্টি হয়ে থাকে। দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে, এবং ছোটো ছোটো এরকম দেখো হোল বা গর্তের মতো সৃষ্টি হয়ে আছে। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে দেখো অনেক হেভিয়ার যে রক রয়েছে সেই রকটা কি হতে পারে, এর মধ্যে ধাক্কা খেতে পারে। এবং এছাড়াও আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা ফোর্স আছে যেটা হচ্ছে আমরা বলে থাকি টার্বুলেন্ট। ওকে, টার্বুলেন্স ফ্লো, অর্থাৎ ঘূর্ণি প্রবাহ, এরকম করে ঘূর্ণি বা ঘুরতে ঘুরতে জল যখন যায় তখন কি হয়, তখন এখানকার যে মেটেরিয়াল বা এখানে যদি সফট রক থাকে সেই মেটেরিয়ালটাকে কি করে অন্যত্র নিয়ে চলে যায় এবং এটা ঘুরতে ঘুরতে এভাবে সৃষ্টি হতে থাকে। এবং মেনলি কি হয়, এখানেতে যে রকগুলো ফ্র্যাগমেন্ট হয়ে গেছে সেই রকগুলো কিন্তু এখানেতে ধাক্কা খেতে থাকে এবং এরকম ছোটো ছোটো গর্তের সৃষ্টি করে রিভার বেডের মধ্যে, যেগুলোকে আমরা বলে থাকি পটহোল। ওকে, তো এগুলো কি হয়, এগুলো মেনলি হিলি বা মাউন্টেনিয়াস রিভার সিস্টেম, যেখানেতে এরকম রকি সারফেস রয়েছে, অর্থাৎ রকি রিভার বেড রয়েছে। ওকে, রিভার বেড নট সারফেস, রকি রিভার বেড রয়েছে, সেই রিভার বেডের মধ্যেই কিন্তু দেখা যায় এই পটহোল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, অর্থাৎ ইরোশনাল ল্যান্ডফর্মসের দুটো ফিচার বললাম, একটা হচ্ছে গর্জ আর একটা হচ্ছে পটহোল, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট আসছি, দেখো যেটা হচ্ছে ওয়াটারফল, খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা সবাই জানো ওয়াটারফল কি। দেখো কোনো একটা জায়গা এরকম যদি অবস্থান করে থাকে, তাহলে এদিকে যদি রিভার আসে বা রিভার নেমে আসে, এরকম অবস্থান থেকে যদি রিভার নেমে আসে, তাহলে তার ওয়াটারটা কি হয় বা নিচের দিকে এরকম করে পড়তে থাকে, ওকে, পড়ে হঠাৎ করে। তো এই যে পড়তে থাকছে এটাকে বলছে মেনলি ওয়াটারফল। এটা কেন সৃষ্টি হয়ে থাকে বা কীভাবে সৃষ্টি হয়ে থাকে একটু বলে থাকি। দেখো এটা কি হচ্ছে, যখন রিভারটা আসছিল এভাবে, তারপর হঠাৎ করে যখন এরকম জলটা নিচের দিকে পড়তে থাকলো তখন সেটাকে আমরা বলছি কি, ওয়াটারফল। ওকে, অর্থাৎ হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে, এটা হাই লেভেল, এটা লোয়ার লেভেল, হঠাৎ করে যখন পতিত হয় তখন কিন্তু ওয়াটারফল সৃষ্টি হয়ে থাকে। তো এর পিছনে মেকানিজম কি, দেখো ডিফারেন্ট ইরোশন, এখানে ইরোশন পরিমাণ, এখানে ইরোশনের পরিমাণ দুটো যদি কম হয়ে থাকে, ধরো রিভার উপর থেকে নিচের দিকে নেমে আসছে, তাহলে ইরোশনাল যে
পার্থক্য বা ডিফারেন্স তার জন্য হতে পারে। আবার ধরো এখানেতে হার্ড রক আছে, এখানে সফট রক আছে, তাহলে এই হার্ড রক এবং এই যে সফট রক বা শক্ত শিলা বা নরম শিলা, এর ফলে কী হচ্ছে, এই হার্ড রকটা কী হয়, ইরোশন কম হয়, আর সফট রকটা ইরোশন বেশি হয়, তার ফলে এরকম একটা ঢাল তৈরি হতে পারে, দিয়ে কিন্তু এইভাবে ওয়াটারফল সৃষ্টি হতে পারে। ক্লাসিফিকেশান রয়েছে, তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে একটা হচ্ছে তোমার প্লাঞ্চ ওয়াটারফল, একটা হচ্ছে তোমার পাঞ্চ বোল, তারপর হচ্ছে তোমার ক্যাসকেড, ওকে, তারপর হচ্ছে টয়ড। এই যে চারটে রয়েছে তার মধ্যে দেখো প্রথম যেটা সেটা হচ্ছে প্লাঞ্চ ওয়াটারফল। এটা দেখতে যেমন 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 এখানে যে ডায়াগ্রামটা করেছে সেই ঠিক সেরকমই দেখতে, তুমি আরও ভালো বুঝতে পারবে। এইটা এই যে টাইপটা রয়েছে এখানে ছবিটা দেওয়া আছে এরকম টাইপের। এখানে কি হয়, এখানে ডাইরেক্টলি এই যে ভার্টিক্যালি জলটা কিন্তু ওপর থেকে নিচের দিকে এরকম পড়ছে, ওকে, ভার্টিক্যালি প্রায়। তো এই ধরনের ওয়াটারফলগুলোকে বলা হচ্ছে পাঞ্চ ওয়াটারফল। এই নৌকালিকাই যে ওয়াটারফল অর্থাৎ চেরাপুঞ্জিতে, তোমরা জানো নিশ্চয়ই এটা, তো সেটা হচ্ছে কিন্তু একটা টলেস্ট একটা প্লাঞ্চ ওয়াটারফল। এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই সমস্ত ওয়াটারফলগুলোতে যে মানে আই মিন ভার্টিক্যালি নিচের দিকে পড়তে থাকে জলটা, এবং ইরোশনাল এই প্রসেসটা নিচের দিকে আরও অ্যাক্টিভ হতে থাকে, পরবর্তীকালে এই জায়গাতে প্লাঞ্চ পুল তৈরি হয়, সেগুলো আমি পরে আসছি। পাঞ্চ ওয়াটারফল যেমন হয়ে থাকে ঠিক তার নিচের দিকে যখন এরকম এটা ওয়াটারটা অনেকটা ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকি পাঞ্চ ফ্লো। ক্যাসকেড ওয়াটারফল কি, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, ক্যাসকেড হচ্ছে এরকম স্টেপ বাই স্টেপ এরকম আসবে, ওকে। তো এই যে ওয়াটারফলটা, এই ওয়াটারফলকে বলা হচ্ছে ক্যাসকেড ওয়াটারফল। এখানে রয়েছে দেখো এই যে ছবিটা আছে, দেখো এরকম আছে, স্টেপ বাই স্টেপ যখন নেমে আসবে তখন সেটাকে বলছি আমরা ক্যাসকেড ওয়াটারফল, ওকে। তো যে টায়ার্ড হচ্ছে কুঞ্চিকল ফল, আমরা দেখেছি যে একটা সিরিজ অফ ডিস্টিংক্ট স্টেপ দিয়ে ওয়াটারফলটা হয়ে থাকে, ওকে, যেন কুঞ্চিকল ওয়াটারফল। দেখো এইখানে একটা কথা বলে রাখি যে টায়ার্ড আর হচ্ছে ক্যাসকেড দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা কি হয়, এটা অনেকগুলো এরকম সিঁড়ি ধাপে ধাপের মতো হিসেবে নেমে থাকে, সেটাকে আমরা ক্যাসকেড বলি। আর টায়ার্ড হচ্ছে কি এরকম 2 টায়ার 3 টায়ার আমরা বলি না, সেরকম টাইপের, এরকম সিঁড়ির মতো এরকম টাইপের, কিন্তু এটা কম থাকে, ক্যাসকেডে অনেক বেশি থাকে, অনেক বেশি, ওকে। তো এটা হচ্ছে মেন ডিফারেন্স এই দুটোর মধ্যে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা এখানে বলে দিই যে ওয়াটারফল কীভাবে ফর্ম করে আমরা দেখলাম, এবং তার 4টে টাইপ যেগুলো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, সেগুলো আমরা এখানে দেখে নিলাম। এরপর হচ্ছে দেখো পাঞ্চ পুল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পাঞ্চ পুল কি, একটু আগে হয়তো আমি উল্লেখ করেছি যে যখন ওয়াটারফল হয়ে থাকে তখন তার নিচের দিকে এরকম কী হয়, এরকম পুলের মতো সৃষ্টি হয়ে থাকে। এটা কীভাবে হয়, দেখো যখন ওয়াটারফল হচ্ছে, ধরো একটা জায়গাতে ওয়াটারফল হচ্ছে এরকমভাবে, বা ওয়াটারফল আছে আর কি, তৈরি হয়ে আছে, তো তখন কি হয়, তখন নিচের দিকে কি করে, এটা ইরোশন হতে থাকে, এবং এর ফলে এই জায়গাতে যখন ওয়াটার বা ধরো জল কমে যায়, তখন কি হয়, তখন এই জায়গাতে জল কিন্তু জমে থাকে অনেকটা, ওকে, দেখতে অনেকটা লেকের মতো হয়ে যায়। তখন সেই লেকের মতো যে পুল তৈরি হয়ে থাকে, সেই পুলকে আমরা বলে থাকি প্লাঞ্চ পুল, ওকে। এটা কীভাবে হয়, ডিউ টু ফলিং দ্য ওয়াটার অ্যান্ড ফ্র্যাগমেন্ট রক্স অ্যাট দ্য ফুট অফ দ্য ওয়াটারফল। আগেই বললাম যে এই যে ওয়াটারফল একদম ফুট বা সামনে হয়ে থাকে, ওকে। তো এই যে এখানে থেকে ছোটো ছোটো গর্ত সৃষ্টি করে থাকে, বা বড় গর্ত হতে পারে এই ড্রাই সিজনের ফলে, যখন এই যে গর্তটা রয়েছে সেখানে তো ওয়াটার এবং জমে থাকে, তখন সেটা দেখতে অনেকটা লেকের মতো হয়, এই জন্য এটাকে পাঞ্চ পুল বলা হয়ে থাকে, ওকে। আচ্ছা, তারপরে দেখো একটা আছে যেটা হচ্ছে র্যাপিডস কি, র্যাপিডস হচ্ছে দেখো অ্যালং দ্য রিভার বেড, ধরো রিভার এরকম যাচ্ছে, তার রিভার বেড রয়েছে, মানে রিভার যদি প্রবাহিত হয় সেটাকে আমরা বলে থাকি রিভার চ্যানেল, ওকে, রিভার চ্যানেল। তো এই যে রিভার চ্যানেল, সেই রিভার চ্যানেল বা রিভার বেডের মধ্যে কী হয়, হঠাৎ করে কোনো জায়গাতে এরকম ছোটো ছোটো উঁচু থেকে যেতে পারে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এখানেতে ইরোশনের যে পরিমাণটা, ধরো এখানে কম হয়েছে, এখানে একটু ইরোশন বেশি হয়েছে, এখানে ইরোশন বেশি কম হয়েছে, এখানে বেশি হয়েছে, তো এর ফলে কী হয়, এর ফলে উঁচু নিচু থাকে, কিন্তু ওয়াটার কিন্তু এর উপর দিকেই প্রবাহিত হতে থাকে, এবং সেটা একটু মাঝে মাঝে বাধা পায়, আবার প্রবাহিত এরকমভাবে প্রবাহিত হতে থাকে। এই যে উঁচু জায়গাগুলো তৈরি হয়ে থাকে, বা রিলেটিভলি হায়ার পোর্শন যেগুলো রয়েছে রিভার বেডের মধ্যে, সেগুলোকে বলা হয়ে থাকে তোমার র্যাপিডস বা র্যাপিড তৈরি হতে পারে। ইরোশন এটা একমাত্র তৈরি হয়ে থাকে কারণ কি, কারণ যে এই যে ইরোশন প্রসেসটা সেটা সব জায়গাতে সমান নয় বলে এটা কিন্তু হয়ে থাকে, ওকে। রিভার টেরাস কি, জিনিসটা থাকো টেকটনিক মুভমেন্টের ফলেও হতে পারে। কোনো একটা জায়গা, ধর নদী কী হচ্ছে, নদী যখন এরকম নেমে আসছে, তাহলে আমরা বলেছি কি আপার পার্ট, মিডল পার্ট, এটা হচ্ছে লোয়ার পার্ট। তো আপার পার্টে কী হয়, আপার পার্টে রিভারে এনার্জি খুব বেশি থাকে, এনার্জি মানে শক্তিটা, যে হাইড্রোলিক অ্যাকশন বললাম, ওই যে শক্তিটা বেশি থাকে, এটুকু জেনে রাখো। আর মিডল পোর্শনে কী হচ্ছে, ট্রান্সপোর্টেশন হচ্ছে, লোয়ার পোর্শনে কী হয়, ডিপোজিশন হয়। কিন্তু কোনো টেকটনিক মুভমেন্টের ফলে হঠাৎ করে কোনো একটা জায়গা কী হতে পারে, আপলিফ্ট হয়ে যেতে পারে বা উঠে যেতে পারে। তার ফলে কী হবে, যে রিভারের ওয়াটারটা, ধরো রিভারের যে ওয়াটার রয়েছে, সেই রিভারের ওয়াটারটা কী হবে, এরকম করে হঠাৎ করে এসে আবার তাড়াতাড়ি নিচে পড়বে, তাহলে এখানে কী হবে, এনার্জি হঠাৎ করে বেড়ে যাবে,
হবে তো এরকম। এই যে পয়েন্ট থেকে এই ধরনের আপলিমেন্টের পর যে পয়েন্ট থেকে নদী আবার পুনরায় তার ক্ষমতা ফিরে পায়, সেই অংশটাতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে রেজুভিনেশন। ওকে, রেজুভিনেশন বা পুনর্যৌবন লাভ বলে থাকে। এর ফলে কি হয়, যে ওল্ড যে ভ্যালিটা, মানে ওল্ড যে ভ্যালি রয়েছে, সেই ওল্ড ভ্যালিতে কিন্তু আবার ডিপার হতে থাকে। ওকে, আবার সেই ইরোশন করতে থাকবে, আবার ক্ষয় করতে থাকবে, তাই না? তাহলে এর ফলে কি হবে, এর ফলে রিভারে ধরো এরকম পার্টে, এরকম অংশে ধরো রিভারে এখন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে এই যে অংশটা এবং এই অংশটা, তাহলে দুটো কী হবে, সিঁড়ির ধাপের মতো এরকম থেকে যাবে। আবার দূরে গেলে এইটা থেকে যাবে। ধরো এটা আমি যদি বলি T1, এটাকে T1, এটা T2, এটা T2, আবার এইটা এখানে তৈরি হচ্ছে। তাহলে এই যে T1, T1, T2, T2 এরকম হতে পারে বা অন্যরকম হতে পারে, মানে দুটো সিমিলারিটি নাও থাকতে পারে। তো এই যে ধরনের ফিচারগুলো তৈরি হয়ে থাকে সিঁড়ির ধাপের মতো, এই ফিচারগুলোকে বলা হচ্ছে রিভার টেরাস। ওকে, এগুলোকে বলা হয় রিভার টেরাস। এই ছবিটা দেখলে বুঝতে পারবে, দেখো এরকম রিভারে, দেখো এরকম আস্তে 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 উপরের দিকে সিঁড়ির ধাপের মতো উঠে গেছে, আর এইটা হচ্ছে রিভার। ওকে, তো এই ধরনের যে ইরোশনাল ল্যান্ডফর্ম, এটাকে আমরা বলে থাকি রিভার টেরাস। ওকে, তো এই ফ্লুভিয়াল প্রসেসে দেখো একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে পেয়েছি, যেটা দিয়েছি। দেখো ফ্লুভিয়াল যে টেরাস রয়েছে বা টোপোগ্রাফিক যে প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো অনেকটা বেঞ্চের মতো, অনেকটা তোমার ফ্ল্যাট হতে পারে, স্টিপ হতে পারে, মানে এর যে মিনিংটা আর কি রিভার ভ্যালিতে, এটা ইউজুয়ালি রিপ্রেজেন্ট দ্য ফর্মার লেভেলস অফ ভ্যালি ফ্লোর অর ফ্লাড প্লেন। অর্থাৎ আগের এগুলো হচ্ছে তোমার একটা ভ্যালি ফ্লোর ছিল। ওকে, ভ্যালি ফ্লোর, তো এগুলো স্টেপ বাই স্টেপ এরকম উঠে গেছে, এইটাকে বলা হচ্ছে রিভার টেরাস। এইদিকেও তুমি দেখতে হবে এভাবে উঠে গেছে উপরের দিকে, এগুলোকে বলা হচ্ছে রিভার টেরাস। ওকে, তাহলে এখানে আমরা পেলাম কি, পাঞ্চপুল, র্যাপিডস, রিভার টেরাস, এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ ফিচার ফ্লুভিয়াল ল্যান্ডফর্মসের, ইরোশনাল ল্যান্ডফর্মস। ওকে, এরপর দেখো ডিপোজিশন ল্যান্ডফর্মস আছে, যেটা আমি পরের যে ক্লাস আছে সেই ক্লাসে তোমাদেরকে আমি অবশ্যই ব্যাখ্যা করে দেবো। যাই হোক, আজকে তাহলে আমরা কি পড়লাম এখানেতে, দেখো প্রথমে যেটা পড়লাম সেটা হচ্ছে ফ্লুভিয়াল প্রসেস, প্রথমত জিওমরফোলজি, এটা হচ্ছে স্টাডি অফ ল্যান্ডফর্মস, আগেই বলেছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে অর্ডারের ল্যান্ডফর্মগুলোকে বলেছি। এছাড়াও এখানে দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যান্ডফর্মস কাকে বলে এবং মেন চারটে মেজর ল্যান্ডফর্ম কী কী। ফ্লুভিয়াল ল্যান্ডফর্মসের মধ্যে তার বৈশিষ্ট্যগুলো পড়েছি, সম্পর্কে আমরা জেনেছি যে কী রয়েছে। তারপর ফ্লুভিয়াল প্রসেসের মধ্যে দেখো হাইড্রোলিক অ্যাকশন, কোরেশন বা অ্যাব্রিশন, অ্যাট্রিশন, সলিউশন সম্পর্কে আমরা একটা আইডিয়া তৈরি করেছি। এবং ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট ল্যান্ডফর্মস পড়েছি, তার মধ্যে গর্জ এবং ভিসেড ভ্যালি, যার পটহোল, এবং হচ্ছে ওয়াটারফলের টাইপস পড়েছি, প্লাঞ্জ পুল, র্যাপিডস এবং রিভার টেরাস পড়েছি। এই দেখো রিভার টেরাসে অনেকগুলো ক্লাসিফিকেশন বা ভাগ রয়েছে, যেগুলোকে আমাদের এখানে অতটা প্রয়োজন হয়ে পড়ে না, কারণ দরকার হয়ে পড়ে না। যদি পরবর্তীকালে পড়ে তখন আমি ওটাকে নোটস বা মেটেরিয়ালসের মধ্যে দিয়ে দেবো। ওকে, তো যাই হোক, এই ছিল আজকের ইরোশনাল ল্যান্ডফর্মস ফিচারের একটা ক্লাস। এর পরের যে ক্লাসটা বা এর পরের যে সেকেন্ড পার্ট এটার, সেটা আমি ডিপোজিশন ল্যান্ডফর্মগুলোকে ব্যাখ্যা করে দেবো। যেখানে থেকে কী কী থাকছে দেখো, ডিপোজিশন ল্যান্ডফর্মসগুলো আলাদা আলাদা করে থাকছে, ডেল্টা ক্লাসিফিকেশান থাকছে, ফ্লাড প্লেন, ন্যাচারাল লিভস এবং স্যান্ড বার, এগুলো রয়েছে। এই তিনটে ফিচারকে আমি একটা আলাদা ছোট্ট একটা ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো। ওকে।